নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কেন্দ্রের এনডিএ সরকার বা মোদি সরকার তাদের রণকৌশল কিছুটা বদলেছে। কেন বললাম? 20শে জুলাইয়ের ঘটনা প্রবাহ সেরকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। দেখুন, 2011 সালে ইন্ডিয়া এগেনস্ট করাপশন মঞ্চ থেকে আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি, বাবা রামদেব যে সুরটা বেঁধে দিয়েছিলেন, যে ন্যারেটিভটা তৈরি করেছিলেন, কেন্দ্রের তৎকালীন ইউপিএ 2 সরকার কোনো পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারেনি, বরং কেজরিওয়ালদের ন্যারেটিভকেই তারা এন্ডোর্স করেছিলেন। সিভিল সোসাইটির আন্দোলন প্রথম দিকে অতটা সাড়া পড়েনি, কিন্তু তারপরে দেশের মিডিয়া যেভাবে আন্নার আন্দোলনকে সমর্থন করেছিল এবং কার্যত তারা তার সহযোগী হয়েছিল, ইউপিএ 2 সরকারের উপর প্রবল চাপ তৈরি হয় এবং তারা বাধ্য হয় আন্নাদের সঙ্গে আলোচনায়। লোকপাল বিলের ড্রাফট তৈরি করতে কেজরিওয়ালের টিমের 5 সদস্যের সঙ্গে ইউপিএ 2 সরকারের 5 জন শীর্ষমন্ত্রী দফায় দফায় আলোচনা করেন। তার মধ্যে প্রণববাবু ছিলেন, কপিল সিব্বাল, চিদম্বরম, সলমন খুরশিদ, বীরাপ্পা মৈলি, এবং বাবা রামদেবকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানাতে চলে গিয়েছিলেন স্বয়ং প্রণববাবু। অর্থাৎ সিভিল সোসাইটির আন্দোলন সরকারের মনোবলকে চির ধরিয়েছিল এবং সরকার একটা রফাসূত্র খুঁজছিল। তারপরে 2-3 বছরের মধ্যেই ইউপিএ 2 সরকারের বিদেয় হয়, মাত্র 44টি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু নরেন্দ্র মোদীর জমানার বৈশিষ্ট্য হলো সিভিল সোসাইটির আন্দোলনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার, গুরুত্বই দেয়নি, কোনো লেজিটিমেসি দেয়নি। বিজেপি সরকারের মন্ত্রীদের বোধহয় ইনস্ট্রাকশন দেয়া ছিল এই বিষয়ে টু শব্দটি না করতে। অতীতেও আমরা দেখেছি, ধরুন ওই যে কুস্তিগিররা যারা বসেছিল ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে, কোনো আলোচনার রাস্তাতেই গেল না মোদী সরকার। তাছাড়া আরো 2-3টে যে আন্দোলন হয়েছে, কোনো আলাপ আলোচনার রাস্তায় যায়নি মোদী সরকার। একমাত্র দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকরা যখন বসেছিল 3টে কৃষি আইন বাতিলের জন্য, শুধু কৃষক ভোট ব্যাংকে বার্তা দিতে শেষ পর্যন্ত আলোচনায় বসে এবং 3টে আইন বাতিল করতে বাধ্য হয় নরেন্দ্র মোদী সরকার। সেটা তাদের পিছু হটা ছিল ওই একটি বার। তারপরেও তারা ভোটে জিতেছে, ইউপিতে জিতেছে, তৃতীয় মোদী সরকার তৈরি হয়েছে। এবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান, সোনাম ওয়াংচুর অনশন, 20শে জুলাই সারা দিল্লি জুড়ে কি হয়েছে আপনারা দেখেছেন, টেলিভিশন চ্যানেল লাইভ সম্প্রচার করেছে। যে মোদী সরকার অনমনীয় ছিল যে কোনো সিভিল সোসাইটির আন্দোলনকে তারা গুরুত্ব দেবে না, কেউ অনশন করলেই সরকারকে সঙ্গে সঙ্গে প্রতিনিধি পাঠাতে হবে, আলোচনা করতে হবে, এই রাস্তায় মোদী সরকার হাঁটেনি। অনেকে কটাক্ষ করতেন যে জনতার মন কি বাত মোদী সরকার বুঝতে চাইছে না, তারা শুধু নিজের মন কি বাত নিয়েই ব্যস্ত, এবং সরকার কোনো ডিসেন্টিং ভয়েসকে গুরুত্ব দেয় না। চিয়ার লিডার্সরা যা বলছে সেটাই সরকারের কাছে প্রায়োরিটি। কিন্তু এবার সরকার একটু অন্য অবস্থান নিয়েছে। তার অনেকগুলো কারণ আছে। 2027 উত্তরপ্রদেশের নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন, যারা অসংগঠিতভাবে দিল্লির রাজপথে নেমেছিল তারা তো রাজনীতির লোক নয়, কর্মীও নয়। দেখুন, নিট পরীক্ষা নিয়ে যে কাণ্ডটা হয়েছে সেটা সমর্থনযোগ্য না। সিবিএসসির পোর্টালে গন্ডগোল সমর্থনযোগ্য না।
সিইউইটির এন্ট্রান্স পরীক্ষা নিয়েও বিতর্ক, এগুলো কি সমর্থনযোগ্য? আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলবো। মোদিজি বলেছেন যে 28 বছরের যুবকরা মহাকাশে রকেট পাঠাচ্ছে। আমি 56 বছরের কোনো যুবকের কথা বলছি না। নাম না করে পিটার প্যান রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। তাহলে দিল্লির রাজপথে যারা নেমেছিলেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের তল্পি বাহক নয়, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এবং এদের দাবিগুলো তো অযৌক্তিক নয়। সরকারের পক্ষ থেকে একটু দায়িত্ব নিতে হয়, দায় স্বীকার করতে হয়। তারপরে প্রথম নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর কিন্তু সরকার যথেষ্ট দক্ষতার সঙ্গে পরবর্তীতে যে নিট পরীক্ষা হয়েছিল সেটা পরিচালনা করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে 45 মিনিট অপেক্ষা করেছিলেন, কলকাতা থেকে ফিরে যাননি বিমানবন্দর ছেড়ে, কারণ প্রধানমন্ত্রীর কনভয় গেলে দিল্লির ট্রাফিক কার্যত কি বলবো আস্ত ব্যস্ত হয়ে যায়, তাই যাননি, ওয়েট করেছেন। পরীক্ষা শুরু হলো, তিনি গেছেন। তা ড্যামেজ কন্ট্রোল করেছে মোদী সরকার, কোনো সন্দেহ নেই। জেপি নাড্ডা তো বৈঠক করলেন, সিজেপির লোকজনও বলেছে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটা। তাদের 3টে দাবি, যারা আত্মঘাতী হয়েছে এই নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মানসিক চাপের কারণে তাদের পরিবারকে 1 কোটি টাকা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সরকারকে পুরো স্ট্রাকচারটা ওভারঅল করা। এই 3টে দাবি। দাবিগুলো কি খুব অযৌক্তিক? ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন কি দেবেন না সেটা নিয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না, কিন্তু মোদী সরকারের ফিলোসফি হলো বিরোধীদের দাবি, সিভিল সোসাইটির দাবির মুখে কোনো মন্ত্রী ইস্তফা দেবেন না। তার ব্যতিক্রম হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যদিও সংসদ ভবনে 20 জুলাই অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের মধ্যে 3-4 ঘন্টা বৈঠক হয়, 3-4 ঘন্টা। জেপি নাড্ডা বাসভবনে সিজেপির 3 প্রতিনিধির সঙ্গে বৈঠক করে। অর্থাৎ সরকার বার্তা দিতে চাইছে যে আমরাও ডিসেন্টিং ভয়েসকে গুরুত্ব দিই, আমরা শুধু আমাদের মন কি বাত বলি না, আমরা জনতার মন কি বাতও শুনি। পরিষ্কার এটা অবস্থানের একটা বড় সড় বদল। কারণ দেখুন, একটা সরকার 2014 থেকে 2012 বছর টানা ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা হওয়া খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটা মোদিজি অমিতজি জানেন না? সব জানেন। কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টা মাথায় রেখেই তাদের রণকৌশল তৈরি করতে হচ্ছে। তারা কিন্তু ছাত্রদের, যুবকদের, সহনাগরিকদের ক্ষোভকে, প্রতিবাদকে প্রকাশ করতে দিয়েছেন। হ্যাঁ, সংসদ ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কার্যত দুর্গে পরিণত করা হয়েছে, কিন্তু তাও প্রতিবাদীরা সংসদের মূল ফটকের কাছে গিয়েছিলেন, প্রতিবাদ করেছেন, সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জেপি নাড্ডা। অর্থাৎ মনে জমে থাকা ক্ষোভ প্রকাশ করো। এতে প্রতিষ্ঠান বিরোধিতা লাগু হয়, অনেকটা লঘু হয় এটা। এবং আলোচনায় বসা মোদী সরকারের অতীতের অবস্থান থেকে অনেকটাই আলাদা। তার কারণ কি, সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 লোকসভার ভোট, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হতে হবে বিজেপিকে বা এনডিএকে, সেটা তাদের মাথায় আছে। আবার অনেকে বলছেন এই ককরোচ জনতা পার্টিকে উস্কেছে বিজেপি নিজের স্বার্থে। কারণ ককরোচ জনতা পার্টি তো সে অর্থে কোনো পলিটিক্যাল আউটফিট নয়। এই দীপকে বলে যে ছেলেটা, সে তো বাইরে থাকে, আম আদমি পার্টির সঙ্গে ছিল একসময়। অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতার ফায়দা যাতে আইএনডিআইএ জোটের দলগুলো নিতে না পারে, কংগ্রেস নিতে না পারে, সেই জন্য সিজিপির এই আন্দোলনকে হাওয়া দাও। এরাই
প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনটা করছে। অর্থাৎ এদের সঙ্গে জেপি নাড্ডার বৈঠক এদেরকে গুরুত্ব দেওয়ার বার্তা। তাই অনেকে বলছেন যে প্রতিষ্ঠান বিরোধিতা আছে, এটা বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন। সেই প্রতিষ্ঠান বিরোধিতার ফায়দা যাতে ভোটে কংগ্রেস সহ আইএনডিআই জোটের অন্য দলগুলো নিতে না পারে, তাই সুকৌশলে সিজিপিকে অনেকটা খোলা মাঠ দিয়েছে বিজেপির নেতা। দেখুন, কংগ্রেস কিন্তু এই সিজিপির আন্দোলনের সঙ্গে খুব বেশি যুক্ত হতে চায়নি। তাদের মধ্যে থেকেই এই মতটা বেরিয়ে আসছে সিজিপি আসলে বিজেপির বি টিম। দেখুন, ওই দীপকে যখন বিদেশ থেকে আসলেন তাকে সব রকম অনুমতি দেওয়া হয়েছে, সভা করার, অবস্থান করার। দিল্লিতে নামার পর পুলিশের বড় আধিকারিকদের সঙ্গে দফায় দফায় তার কথা হয়েছে। কংগ্রেসের সন্দেহ যে এটাও হচ্ছে বিজেপির একটা কৌশল, যে প্রতিষ্ঠান বিরোধিতা আছে, সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে পুঁজি করে ভোটে যেন কংগ্রেস সহ আইএনডিআই জোটের দলগুলো ফায়দা নিতে না পারে সেটা নিশ্চিত করা। ঠিক যেমন 2011 সালে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন যে আন্দোলন, তাতে পরোক্ষে বিজেপি আরএসএস এর ভূমিকা ছিল, সবাই জানে। আড়াল থেকে তারা সংগঠিত করেছিল এবং ওই ইন্ডিয়া এগেইনস্ট করাপশন যা উন্মাদনা হয়েছিল, মনমোহন সিং সরকার সেটাকে সামালতে পারেনি। একের পর এক করাপশন চার্জেস উঠেছিল তখন ইউপিএ টুর বিরুদ্ধে। তাই 2014 সালে ইউপিএ জমানার পরিসমাপ্তি। তার মধ্যে বড় অনুঘটক ছিল ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্না হাজারে। পুরোপুরি মদত দিয়েছিল বিজেপি আরএসএস। এবার তারা নিজে সরকার, তাদের বিরুদ্ধেও প্রতিষ্ঠান বিরোধিতার চোরাস্রোত আছে। আগামী দিনে সেটা বড় আকার ধারণ করতে পারে। তাই আগে বাগে ড্যামেজ কন্ট্রোল, আগে বাগে রণনীতি বদল করা, যে আমরাও ডিসেন্টিং ভয়েস শুনি, আমরাও আলোচনা করি, ছাত্র যুবকদের কথা আমরা শুনব। খুব মন দিয়ে শুনেছেন নাড্ডা, এবং ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরাও বলেছেন খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আলোচনা। তা আলোচনাটা হলো, অমিত শাহ কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেছিলেন অনেক পরে, কিন্তু সেটা এত বড় ইস্যু ছিল না যেটা এই ককরোচ জনতা পার্টির বিষয়টা, কারণ লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ সম্পর্কিত এর সঙ্গে। তাই সেটাকে মাথায় রেখেই রণকৌশলের বদল। সেজন্য অনেকে বলছে যে ককরোচ জনতা পার্টিকে হাওয়া দিচ্ছে বিজেপি, যাতে ওই রাজনৈতিক দলগুলো এই প্রতিষ্ঠান বিরোধিতার ফায়দাটা ঘরে তুলতে না পারে ভোটের ময়দানে। রাজনীতিতে অনেক কিছু হয়, এটাও বিজেপির এক নতুন কৌশল বলেই আমার মনে হচ্ছে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ।
এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।